মামা, ফুচকাটা আগে আমাকে দেন। এই মেয়ে তো মাত্র এলো, আর আমি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে। জাস্ট শাট আপ। ফুচকা আমি আগে বলেছি মানে আমিই আগে নেব। আপনার মতো ঝগড়াটে লোক আমি জীবনেও দেখিনি। কিরে ইভা, তুই কাকে রিসিভ করতে পাঠালি? এই দাজ্জাল মেয়ে যদি তোর বান্ধবী হয় তাহলে আমার কপালে শনি আছে। আরে ভাইয়া, ও তো আমার জানের বান্ধবী ফারজানা। দেখিস, এই যে অগ্রাটে মেয়েটাই একদিন তোর জীবনটা একদম শান্ত করে দিবে। স্টেশনে সেই ফুচকা যুদ্ধ থেকে শুরু হওয়া লড়াইটা কি শেষ পর্যন্ত ছাদের ওই নীল জ্যোৎস্নায় ভালোবাসায় রূপ নেবে, নাকি বোনের বান্ধবীর এই ফ্যাজলামিতে অতিষ্ঠ হয়ে উঠবে আবিরের জীবন? জানতে হলে দেখুন আজকের স্পেশাল গল্প, বোনের ফাজিল বান্ধবী যখন আদুরে বউ। ক্রিকেট খেলা শেষে মাঠের কাছে বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই ছোট বোন ইভার কল এলো। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? এই তো মাঠে বসে আড্ডা দিচ্ছি। একটু বাসায় আসবা? কেন? আর আজকে এত সুন্দর করে কথা বলছিস, তাও আবার কোকিলের কণ্ঠে। কাহিনী কি বল? তুমি আসবে কি না সেটা বলো। না, আসবো না। বুঝেছি, সোজা আঙুলে ঘি ওঠে না। দাঁড়াও, আব্বুকে কল দিয়ে বলতেছি তুমি আজকে ভার্সিটিতে যাওনি। তুই আব্বুকে এই কথা বললে আমিও বলবো তুই যে আব্বুর পকেট থেকে টাকা চুরি করিস। এহ, বললেই হলো। আব্বু তোমার কথা কোনো দিন বিশ্বাস করবে না। কথা না হয় বিশ্বাস না করলেন, কিন্তু ভিডিও দেখালে তো অবশ্যই করবেন। আমার কাছে তো ভিডিও আছে। তুমি কি আসবা? আসতেছি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলতে শুরু করলো, আপনি এসেছেন নবাবজাদা? তা কয় মাস ধরে গোসল করেন না আপনি? উফ আম্মু, মাস কেন হতে যাবে, মাত্র 2 দিন। দাঁড়া তুই, ঝাড়ুটা কই দে তো কেউ। বলে আম্মু ঝাড়ু নিতে নিলে আমি এক দৌড়ে সেখান থেকে পালালাম। তারপর এক দৌড়ে ইভার রুমে চলে গেলাম। কিরে কাওয়া, ডাকছিস কেন? তোর জন্য শান্তিতে আড্ডাও দিতে পারবো না? কি? আমি কাউয়া? বিশ্বাস না হলে আয়নায় নিজেই দেখে নে, সত্যি বলছি নাকি মিথ্যা। আর নিজে কি? হ্যাঁ, আজ তো একটা হনুমান, দিনের পর দিন চলে যায় কিন্তু গোসল করে না। এই দেখ, এসব বললে কিন্তু আমি পাবি না। আমি গেলাম, তুই থাক। আরে আরে, কই যাও? দাঁড়াও। কি বলবি বল তাড়াতাড়ি। তোর সাথে বকবক করা ছাড়াও আমার আরও অনেক কাজ আছে। আসলে আমার একটা বান্ধবী আসবে কিছুদিনের জন্য আমাদের বাসায়, নাম ফারজানা। তো এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? আসলে আসবে। আমার ঠেকা পড়ছে তোমার পারমিশন নিতে। আমি বলতে চাচ্ছি যে তুমি একটু ওকে গিয়ে নিয়ে আসবে। ও একা একা বাসা চিনবে না। আমি পারবো না, ইহা আমার পক্ষে সম্ভব না। লক্ষ্মী ভাই না আমার, এমন করো কেন? তুমি তো আমার বেস্ট ভাইয়া। ওই এত পাম মারিস না, নয়তো ব্লাস্ট মেরে দিব। তাহলে প্লিজ যাও না, প্লিজ প্লিজ। উফ, এ তো আচ্ছা মুশকিল। কখন আসবে তোর বান্ধবী? আজকে বিকেলে। ঠিক আছে, অ্যাড্রেস দে। আরে স্টেশন থেকে নিয়ে আসলেই হবে। ঠিক আছে। আমার ভালো ভাইয়া। হুশ। দুপুরের খাবার খেয়ে রুমে শুয়ে আছি, তখন ইভা আসলো। এসে বলতে লাগলো, কখন যাবে তুমি স্টেশনে? ফারজানা তো এসে পড়েছে। আচ্ছা যাচ্ছি। বাইক নিয়ে স্টেশনে গেলাম। সামনে দেখি ফুচকাওয়ালা বসে আছে। ভাবলাম ইভার জন্য নিয়ে নেই, ওর অনেক পছন্দ। তাই ফুচকাওয়ালার কাছে গিয়ে বললাম, মামা, একটা পার্সেল ফুচকা বানিয়ে দেন তো। তখনই আরেকটা মেয়ে বলল, মামা আমাকেও ফুচকা দেন। মামা আমি আগে বলেছি, সো আমাকে আগে দিবেন। মামা আমি আগে বলছি, তাই আমাকে আগে দিবেন। মানে কি? মানে একটাই, আমি আগে বলেছি তাই আমি আগে দিব। আপনার নামে তো প্রতারণার মামলা করা উচিত। জাস্ট শাট আপ। মেয়েটার সাথে অনেকক্ষণ ঝগড়া করলাম। তখন ফুচকাওয়ালা বলল, আচ্ছা আমি 2 জনরে একসাথেই বানিয়ে দিচ্ছি। আমি এবং মেয়েটা দুজনেই আর কিছু বললাম না। হঠাৎ আমার চোখ মেয়েটার দিকে গেল। এত মায়াবী একটা মানুষ কিভাবে হতে পারে?
যদিও চেহারাটা মায়ায় ভরা, বাট মনে তো একটু দয়া মায়া নাই, পুরাই দাজ্জাল মেয়ে। ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে দিল। আমি ফুচকা নিয়ে বাইকের কাছে বসে আছি। মোবাইলটা বের করে ইভার দেওয়া নাম্বারে কল দিলাম। কিছুক্ষণ রিং হতেই কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কে আপনি? আমি ইভার বড় ভাই। ও, আমি ফুচকার দোকানের সামনে। ওকে, আমি আসতেছি। মনে মনে ভাবতে লাগলাম, ওই মেয়েটা না তো? তাহলে তো জীবনটা তেনা তেনা করে দিবে। ফুচকার দোকানে এসে কল দিলাম। এখানে অনেক মানুষ, তুমি কোনটা? নীল কালার ড্রেস পরা। ও, তার মানে ওই মেয়েটাই। মেয়েটার কাছে গিয়ে বললাম, চলো, মানে কোথায় যাব? তোমাকে নিতে আসছি। আমাকে নিতে? কেন? তুমি ইভার বান্ধবী ফারজানা, ঠিক বলছি তো? ফারজানা একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। আপনি কিভাবে জানলেন? কারণ আমি ইভার ভাই, যে একটু আগে তোমার সাথে ফুসকা নিয়ে যুদ্ধ হচ্ছিল। মেয়েটা এক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর হঠাৎ করে তার চোখ বড় বড় হয়ে গেল। মানে কি, আপনি ইভার ভাই? হ্যাঁ, কোনো সন্দেহ? ইভা আমাকে বলছিল তার ভাই নাকি খুব ভদ্র আর শান্ত। তো আমি কি অশান্ত আর অভদ্র নাকি? আপনি একটু আগে ফুচকার জন্য আমার সাথে যুদ্ধ করলেন। তুমিও তো কম না, একটা ফুসকার জন্য যুদ্ধ ঘোষণা করে দিলে। ফারজানা একটু হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিই আমাকে নিতে এসেছেন? না, আমি এখানে ফুসকার দোকানের সিকিউরিটি গার্ড। জাস্ট শাট আপ। আবার শুরু করলে দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর আমরা দুজন বাইকের কাছে গেলাম। এইটা আপনার বাইক? না, একজনের থেকে ধার নিয়েছি। আপনি কি সব সময় এমন উল্টোপাল্টা কথা বলেন? না, মাঝে মাঝে ভালো কথাও বলি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আর ভালো কথা মাথায় আসছে না। কেন? কারণ তুমি খুব ঝগড়াটে। আমি ঝগড়াটে না, আপনি ঝগড়া শুরু করেছিলেন। ঠিক আছে ঠিক আছে, ওঠো। ফারজানা একটু ইতস্তত করছিল। আমি বাইকে উঠতে একটু ভয় পাই। তাহলে কি রিক্সা ডাকবো? এত দূর রিক্সায় গেলে তো রাত হয়ে যাবে। তাহলে ওঠো। আপনি ভালো করে চালাবেন তো? আমি খুব ভালোই চালাই। সত্যি? হুম, মাঝে মাঝে গাছের সাথে একটু ধাক্কা লাগে, এই আর কি। কি? আরে মজা করলাম। আপনি না একদম পাগল। এটা তো নতুন কিছু না, অনেকেই বলে। অবশেষে সে বাইকে উঠল। আমি ধীরে ধীরে বাইক চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাসার সামনে পৌঁছে গেলাম। বাইক থামাতেই ইভা দৌড়ে বের হয়ে আসলো। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। তারপর ইভা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওকে ঠিক মতো নিয়ে এসেছো তো? না, মাঝপথে ফেলে আসতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মানুষ মানা করলো। দেখেছিস তোর ভাই কেমন? আমি জানি। ফারজানা তখন আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম। ফারজানা একটু মুচকি হাসলো, তারপর ইভার সাথে ভেতরে ঢুকে গেল। আমি বাইকটা গ্যারেজে রেখে ঘরে ঢুকলাম। ঢুকতে দেখি ড্রয়িং রুমে ফারজানা বসে আছে আর আম্মুর সাথে গল্প করছে। এই মেয়ে তো খুব মিষ্টি, একদম ভদ্র। আমি মনে মনে বললাম, ভদ্র? আম্মু যদি একটু আগে যুদ্ধটা দেখতো তাহলে এই কথা বলতো না। ইভা তখন হেসে বলল, ভাইয়া, দাঁড়িয়ে আছো কেন? এসো, পরিচয় করিয়ে দেই। পরিচয়ের দরকার নাই, পরিচয় তো আগেই হয়ে গেছে। আর এনে ধর, তোর জন্য ফুসকা এনেছে। বলেই আমি আর চোখে ফারজানার দিকে তাকালাম। সেও ভ্রুকুচকে আমার দিকে তাকালো। তখনই আম্মু ইভাকে উদ্দেশ্য করে বললেন, এই ইভা, ফারজানাকে নিয়ে তোর রুমে যা, অনেক দূর থেকে এসেছে মেয়েটা। তারপর দুজন রুমে চলে গেল। আমি তখন সোফায় বসে ফোন দেখছি। কিছুক্ষণ পর আম্মুর ডাক এলো রান্নাঘর থেকে। এই আবির, শুনছিস? ফোন রেখে একটু বাজারে যা তো। কেন বাজারে যাব? ফারজানা এসেছে, আজকে একটু ভালো রান্না করব। মুরগি আর কিছু সবজি নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি।
বাজার থেকে সব কিছু নিয়ে ফিরে এলাম। তখন দেখি রান্নাঘরে ইভা আর ফারজানা দুজনেই আম্মুকে সাহায্য করছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে বললাম, ওহ, অতিথি এসেও রান্না করছে দেখছি। বসে বসে খাওয়া আমি একদম পছন্দ করি না। বাহ, এ তো বেশ ভালো অভ্যাস। রাতের দিকে ডাইনিং টেবিলে সবাই বসে খাচ্ছি। আম্মু আজকে বেশ আয়োজন করে রান্না করেছে। ফারজানা মা, রান্না কেমন লাগছে? অনেক ভালো আন্টি, অনেকদিন পর এত মজা করে খাচ্ছি। খাওয়া শেষ করে আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। তারপর সবাই নিজ নিজ রুমে চলে গেলাম। রাতে ঘুমাতে যাচ্ছি এমন সময় দেখি বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি ফারজানা। এত রাতে এখানে কি করছো? ফারজানা একটু চমকে উঠল। ও আপনি? ঘুম আসছিল না তাই একটু দাঁড়িয়ে আছি। কেন, নতুন জায়গা বলে? আচ্ছা আমি যাই, গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ড্রয়িং রুমে ইভা আর ফারজানা গল্প করছে। আমি হাই তুলে বললাম, কি ব্যাপার, এত সকালে এত হাসাহাসি? ভাইয়া, আজকে আমরা ঘুরতে যাব। আমরা মানে? আমি আর ফারজানা। খুব ভালো, যাও। কিন্তু একটা সমস্যা আছে, কি? আমাদের নিয়ে যাওয়ার কেউ নেই। আমি বুঝে ফেললাম ও কি বলতে চাইছে। না, আমি কোথাও যাব না। প্লিজ ভাইয়া। না মানে না। ফারজানা তখন বলল, থাক ইভা, উনি না চাইলে জোর করার দরকার নেই। দেখেছিস তোর বান্ধবী কত বুঝদার। ঠিক আছে, তাহলে আমি আম্মুকে বলে দিব যে তুমি লুকিয়ে লুকিয়ে যে রান্নাঘর থেকে নুডলস চুরি করে পরে সেগুলো বন্ধুদেরকে নিয়ে খাও। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? হ্যাঁ। আমি একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, যাব। ইয়েস। ফারজানা হেসে বলল, মনে হচ্ছে আমাকে ঘুরতে নিতে আপনার খুব কষ্ট হচ্ছে। কারণ তুমি খুব ঝামেলা। তাহলে আজকে আরো ঝামেলা করব। দেখা যাবে। তাহলে ঠিক আছে, আমরা বিকালে বের হব। কোথায় যাবি? পার্কে, তারপর আইসক্রিম খাবো। বাহ, পুরো প্ল্যান তৈরি। বিকেলের দিকে আমরা তিনজন বের হলাম। আকাশে হালকা মেঘ, বাতাসটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। বাইকটা বের করে সামনে দাঁড় করালাম। আচ্ছা, কে আগে উঠবে? অবশ্যই আমি। কেন? কারণ আমি ছোট। আসছে কয়দিন পর বিয়ে দিলে বাচ্চা কাচ্চার মা হয়ে যাবে, আর সে এখন নিজেকে ছোট দাবি করছে। সেটা তখন দেখা যাবে। আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। দেখা যাবে কে বিয়ে করে আর কে করে না। তোমরা কি এখানে দাঁড়িয়ে সময় পার করে দিবে? আরে না, উঠছি। তারপর আমরা তিনজন বাইকে উঠে পার্কের দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় ইভা আর ফারজানা দুজনেই একটানা গল্প করে যাচ্ছে। মনে হচ্ছিল ওরা যেন বহুদিন পর দেখা করেছে। পার্কে পৌঁছানোর পর বাইকটা পার্কিংয়ে রেখে ভেতরে ঢুকলাম। চারপাশে অনেক মানুষ, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সাথে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, কেউ আবার বেঞ্চে বসে গল্প করছে। ইভা চারপাশে তাকিয়ে বলল, উফ, জায়গাটা কত সুন্দর। সত্যি অনেকদিন পর এমন জায়গায় এলাম। আচ্ছা তোমরা এখানে বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। আমারটা চকলেট ফ্লেভার। আর আমারটা ভ্যানিলা। ঠিক আছে। আমি আইসক্রিমের দোকানের দিকে হাঁটা দিলাম। দোকানে একটু ভিড় ছিল, তাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। এদিকে বেঞ্চে বসে ইভা আর ফারজানা গল্প করছে। ঠিক তখনই তিনটা ছেলে ওদের সামনে এসে দাঁড়ালো। একটা ছেলে বলল, এই শোনো, তোমরা নতুন নাকি এখানে? ইভা একটু বিরক্ত হয়ে বলল, কেন? আরে তেমন কিছু না, ভাবছি তোমাদের সাথে একটু গল্প করব। আমাদের গল্প করার দরকার নেই। ছেলেগুলো তখন আরও কাছে এসে দাঁড়ালো। আরে এত রাগ করছো কেন? একটু কথা বললেই কি এমন হবে? দেখেন, আমাদের বিরক্ত করবেন না। বিরক্ত তো করিনি এখনো। ফারজানা এবার একটু ভয় পেলেও নিজেকে সামলে বলল, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। কিন্তু তারা যাওয়ার নামই নিচ্ছিল না। ঠিক তখনই
আমি আইসক্রিম নিয়ে ফিরে আসছিলাম। দূর থেকেই দেখলাম 3টা ছেলে ওদের সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে একটু সন্দেহ হলো। দ্রুত হাঁটতে হাঁটতে কাছে গেলাম। কি ব্যাপার? ছেলেগুলো আমার দিকে তাকালো, তারপর বলল, কিছু না ভাই, আমরা তো শুধু কথা বলছিলাম। কথা বলার মানুষ কি দুনিয়ায় কম পড়েছে নাকি যে ওদের সাথে কথা বলতে হবে? আরে ভাই, এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তখন আইসক্রিমগুলো ইভার হাতে দিয়ে ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি খুব সহজ সরল টাইপের মানুষ, কিন্তু একটা জিনিস একদম সহ্য করতে পারি না, কি? আমার বোনকে কেউ বিরক্ত করলে। আরে ভাই, আমরা তো কিছু করিনি। সেটাই তোদের জন্য মঙ্গল। আমার গলার সুরটা একটু শক্ত ছিল। ওরা বুঝতে পারলো ঝামেলা বাড়ানো ঠিক হবে না। ছেলেগুলোর একজন বলল, এই চল, আমরা ওই দিকে যাই। তারপর 3জন ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আমি তখন ইভার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? ইভা মুখ বাঁকিয়ে বলল, কিছু না, ওরা এসে বিরক্ত করছিল। ঠিক আছে, আর কিছু করবে না। ফারজানা তখন চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। কি হলো, তুমি কিছু বলছো না কেন? এমনি। আমি ফারজানার দিকে আইসক্রিমটা এগিয়ে দিলাম। সে হাতে নিয়ে বলল, ধন্যবাদ। তারপর আমরা 3জন পার্কের ভেতরে একটু হাঁটাহাঁটি করলাম। ইভা আর ফারজানা মাঝে মাঝে দাঁড়িয়ে সেলফি তুলতে লাগলো। পার্ক থেকে ফেরার সময় আকাশটা একটু অন্ধকার হয়ে গিয়েছিল, হালকা বাতাস বইছিল। বাইকে বসে ইভা আর ফারজানা এখনও হাসাহাসি করছে। মনে হচ্ছিল পার্কে যা হয়েছে সেটা ওদের কাছে একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে। বাসার সামনে পৌঁছে বাইক থামালাম। ইভা লাফ দিয়ে নেমে গেল। উফ, আজকে কিন্তু অনেক মজা হয়েছে। সত্যি। আচ্ছা, অনেক হয়েছে, এখন ভেতরে চলো। বাসার ভেতরে ঢুকতেই আম্মু ড্রয়িং রুম থেকে বললেন, কিরে, এত দেরি করলে কেন? আরে আম্মু, পার্কে গিয়েছিলাম না, তাই একটু দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে খেতে আয়। আমরা সবাই হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসে পড়লাম। খেতে খেতে ইভা পার্কের সব ঘটনা বলতে লাগলো। তারপর কি হয়েছে জানো আম্মু? 3টা ছেলে এসে আমাদের বিরক্ত করছিল। আম্মু একটু চিন্তিত হয়ে বললেন, কি বলিস? কিন্তু ভাইয়া এসে এমনভাবে তাকিয়েছে যে ওরা দৌড় দিয়ে পালিয়েছে। ফারজানা বসে চুপচাপ খাচ্ছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, আবার চোখ সরিয়ে নিচ্ছিল। খাওয়া শেষ করে সবাই একটু গল্প করলাম। তারপর রাত হয়ে গেলে সবাই নিজ নিজ রুমে চলে গেল। রাত প্রায় 12:30। আমি ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটু বারান্দায় যাই। বারান্দায় গিয়ে দেখি আবার সেই একই দৃশ্য। ফারজানা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে গিয়ে বললাম, মনে হচ্ছে এই বারান্দাটা তোমার খুব পছন্দ হয়ে গেছে। ফারজানা একটু চমকে উঠল। আবার ঘুম আসছে না? হুম। কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ ফারজানা বলল, একটা কথা বলি। বলো। আজকে পার্কে আপনি সময় মতো না আসলে ওরা খারাপ কিছু একটা করে ফেলতো। আরে এসব কিছুই না, কিন্তু তোমাকে তখন দেখে তো বেশ সাহসী মনে হচ্ছিল। বাহিরে যতটা সাহসী দেখায় ভেতরে ততটা না। বুঝলাম। আচ্ছা আমি চাই। গুড নাইট। গুড নাইট। পরের দিন সকাল। আমি তখনও ঘুমাচ্ছি। হঠাৎ কেউ আমার দরজা ধাক্কাতে লাগলো। আমি বিরক্ত হয়ে দরজা খুললাম। দেখি ইভা দাঁড়িয়ে আছে। কি হয়েছে সকাল সকাল? তাড়াতাড়ি ওঠো, কেন? ফারজানা তোমাকে ডাকছে। কি? হ্যাঁ, আমাকে কেন ডাকবে? সেটা গিয়ে নিজেই জিজ্ঞেস করো। আমি হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে গেলাম। দেখি ফারজানা সোফায় বসে আছে। কি ব্যাপার? আজকে কি আপনার কোনো কাজ আছে? কেন? আমি একটু শহরটা ঘুরে দেখতে চাই। ইভা তো আছে। কিন্তু ইভা বলেছে আপনাকে ছাড়া সে কোথাও যাবে না। আমি ইভার দিকে তাকালাম। ইভা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তুই আবার শুরু করেছিস? আমি কি করলাম? ঠিক আছে,
কিন্তু এইবার লাস্ট। বিকালে আমরা তিনজন আবার বের হলাম। আজকে যেন পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। ফারজানা আগের মতো ঝগড়া করছে না, বরং মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছে। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ সে বলল, আচ্ছা একটা কথা বলি, বলো। আপনাকে প্রথম দিন আমার খুব বিরক্তিকর মনে হয়েছিল, আর এখন? এখনো বিরক্তিকর। ধন্যবাদ। ফারজানা হেসে ফেলল। ইভা তখন বলল, আমি কিন্তু সব বুঝি। কি বুঝিস? কিছু না। সেদিন রাতে ফারজানা নিজের রুমে বসেছিল। ইভা তখন বলল, কি রে, এত চুপচাপ কেন? ফারজানা একটু চুপ করে থাকলো, তারপর বলল, একটা কথা বলি, বল। তোর ভাইটা আসলে খারাপ না। এটা বুঝতে তোর 2 দিন লাগলো? আর একটা কথা, কি? না থাক কিছু না। কি ব্যাপার? সামথিং সামথিং? আরে ধুর, ইভা দুষ্টু হেসে বলল। তুই কি প্রেমে পড়ছিস? ফারজানা একদম চুপ হয়ে গেল। তার মুখে একটু লজ্জার ছাপ ফুটে উঠল। সে জানালার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জানি না রে, কিন্তু তোর ভাইটাকে দেখলেই কেমন যেন লাগে। কেমন লাগে? মনে হয় ওর সাথে ঝগড়া করতে ভালো লাগে, আবার কথা না বললেও খারাপ লাগে। এটাই তো প্রেমের প্রথম লক্ষণ। ফারজানা লজ্জা পেয়ে বালিশটা ছুঁড়ে মারল ইভার দিকে। ধুর, কি সব বলিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা বলবি? কি? আমার ভাইয়া বাইরে থেকে যতটা পাগল মনে হয়, ভেতরে ঠিক ততটাই ভালো মানুষ। সেটা ধীরে ধীরে বুঝেছি। তাহলে একটা কাজ কর, কি? যদি সত্যিই ভালো লাগে তাহলে ভয় না পেয়ে একদিন ভাইয়াকে বলে দিস। পাগল নাকি? আমি কেন বলবো? কারণ আমার ভাইয়া এসব বোঝে না। সরাসরি না বললে, বয়সে দামড়া হলেও এসবের দিক দিয়ে এখনো বাচ্চা। দুজনে তখন হেসে ফেলল। এদিকে আমি নিজের রুমে শুয়েছিলাম, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। মাথার মধ্যে বারবার ফারজানার কথাগুলো ঘুরছিল, তার হাসি, তার রাগ করা, আর সেই ফুচকার দোকানে ঝগড়া। আমি নিজের মনে বললাম, মেয়েটা আসলেই অন্যরকম। পরের দিন বিকেলে আমরা ছাদে বসেছিলাম। আকাশটা কমলা রঙে ভরে গেছে, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ইভা তখন বলল, আমি নিচে যাচ্ছি, তোরা গল্প কর। আমি সন্দেহে চোখে তাকালাম। ইভা হেসে নিচে নেমে গেল। এখন ছাদে শুধু আমি আর ফারজানা। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর ফারজানা বলল, একটা প্রশ্ন করি? করো। আপনি কি সবার সাথে এমন ঝগড়া করেন? না, শুধু বিশেষ মানুষদের সাথে। তাহলে আমি কি বিশেষ? আমি একটু থেমে বললাম, হয়তো। আপনি জানেন, প্রথম দিন আপনাকে খুব বিরক্তিকর মনে হয়েছিল, সেটা তো আগেও বলেছ। কিন্তু এখন মনে হয় কি মনে হয়? এমন একটা ঝগড়াটে মানুষ লাইফে থাকা ভালো। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। হালকা বাতাসে তার চুলগুলো উড়ছিল। সূর্যের শেষ আলোটা তার মুখে পড়েছিল। কেন জানি সেই মুহূর্তে মনে হচ্ছিল মেয়েটা আগের মতো ঝগড়াটে না, বরং খুব শান্ত আর মায়াবী। আমি ধীরে বললাম, তুমি কি বলতে চাচ্ছ? কিছু না। না না, কিছু তো বলছিলে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইলাম। ছাদের চারপাশে সন্ধ্যার বাতাস বইছে। দূরে মসজিদের আজানের শব্দ ভেসে আসছিল। আমি একটু কাছে গিয়ে বললাম, একটা কথা বলি? বলুন। তোমাকে প্রথম দিন থেকেই একটু অন্যরকম মনে হয়েছিল। কেমন অন্যরকম? তোমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। তুমি রাগ করো, ঝগড়া করো, আবার মুহূর্তেই হাসতে পারো। এই জিনিসটা খুব কম মানুষের মধ্যে থাকে। ফারজানা চুপচাপ শুনছিল। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর এলো। আমি কি ভুল সময়ে চলে এসেছি নাকি? আমরা দুজনে চমকে পেছনে তাকালাম। ইভা দাঁড়িয়ে আছে আর দুষ্টু হাসি দিচ্ছে। তুই আবার কখন এলি? অনেকক্ষণ হলো, তোমাদের নাটক দেখছিলাম।
ফারজানা লজ্জা পেয়ে বলল, তুই একটা শয়তান। আমি কিছু বলবো না, তোমরা কথা বলো। এই বলে ইভা আবার নিচে নেমে গেল। আমি হেসে বললাম, তোমার বান্ধবীটা খুব চালাক। আপনার বোন না, এই জন্য। তারপর কিছুক্ষণ আমরা আবার চুপ করে রইলাম। হঠাৎ ফারজানা বলল, একটা প্রশ্ন করি, করো। যদি আমি একদিন এই বাসা থেকে চলে যাই তখন কি আপনি আমাকে মিস করবেন? কেন হঠাৎ এই প্রশ্ন? এমনি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, খুব। কারণ কিছু মানুষ খুব অল্প সময়ে খুব কাছের হয়ে যায়। যদি আমি বলি আপনাকে আমার ভালো লাগে? আমি একটু অবাক হলাম। মনে মনে ভাবলাম, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। আমি একটু দুষ্টু হেসে বললাম, তাহলে আমি বলবো আমিও এই ঝগড়াটে মেয়েটাকে পছন্দ করি। ফারজানার মুখে তখন এক অদ্ভুত লজ্জা আর খুশির মিশ্র হাসি। সত্যি? হুম। আমি আগে কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাউকে এতটা ভালো লাগতে পারে। আমিও ভাবিনি, কিন্তু তোমাকে দেখার পর সেটা বুঝেছি। ঠিক তখন ইভা এসে আবারও বলে উঠল, এই যে লাভ বার্ডস, নিচে আসবা নাকি ছাদেই বিয়ে করে ফেলবে? আমরা দুজনেই হেসে ফেললাম। চলো নিচে যাই। ফারজানা মাথা নাড়ল। নিচে নামতেই ইভা ফারজানাকে জিজ্ঞেস করল, কি খবর, সব ঠিকঠাক? তোর ভাই নিজেই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। বললেই হলো। যাই হোক, অবশেষে আমার দুই প্রিয় মানুষের প্রেম হয়ে গেল। ফারজানা লজ্জা পেয়ে বলল, তুই একটা বদমাশ। এই, মুখ সামলে কথা বল। আমি কিন্তু এখন তোর ননদিনই লাগি। এখনো বিয়ে হলো না আর তুই অধিকার দেখানো শুরু করেছিস? বিয়ে হয়নি, কিন্তু হবে। ফারজানা চোখ ছোট করে ইভার দিকে তাকালো। তুই এত কনফিডেন্ট কেন? হ্যাঁ, কারণ আমার ভাইয়ার চেহারা দেখলেই বোঝা যায় সে তো এখন থেকেই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কিছু না, আসামির স্বীকারোক্তি শুনছিলাম। তোমরা দুইজন একসাথে হলে আমার জীবনটা তেনা তেনা বানিয়ে দিবা মনে হচ্ছে। এটা তো ট্রেলার মাত্র ভাইয়া, মেইন সিনেমা তো এখনো শুরুই হয়নি। আম্মু তখন রান্নাঘর থেকে ডাক দিলেন, এই তোরা তিনজন কি এত হাসাহাসি করছিস? আয়, সবাই খেতে আয়। আমরা ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। খেতে খেতে ইভা আবার শুরু করলো, আম্মু, একটা কথা বলি। কি কথা? ইভা দুষ্টু হাসি দিয়ে বলল, যদি ফারজানার মতো একটা মেয়ে ভাইয়ার বউ হয়ে আসে তাহলে কেমন হবে? ভালোই হবে। ফারজানার মতো লক্ষ্মী একটা মেয়ে আর দুটো নেই। ফারজানার সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে ফেলল। এই, তুই এসব কি বলছিস? আরে আমি তো কথার কথা বলছিলাম। ইভা চুপ কর না। আরে এত লজ্জা পাচ্ছিস কেন? খাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে গেল। কয়েকদিন কেটে গেল খুব দ্রুত। এই কয়েকদিনে ফারজানার সাথে আমার ঝগড়া, হাসি, আড্ডা সব কিছু যেন একটা অভ্যাস হয়ে গেল। কিন্তু একদিন দুপুরে শুনলাম ফারজানা নাকি কালকে তার বাসায় চলে যাবে। কথাটা শুনে কেন জানি বুকের ভেতরটা একটু খালি খালি লাগলো। সেদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ফারজানা এসে পাশে দাঁড়ালো। কি ভাবছেন? কিছু না। মিথ্যা। কেন? কারণ আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি কিছু ভাবছেন। শুনলাম তুমি কাল চলে যাবে। অনেক দিন হয়ে গেছে। আর কবে আসবে? খুব শীঘ্রই, কারণ এখানে একটা ঝগড়াটে মানুষ রেখে যাচ্ছি। মানে? ফারজানা একটু কাছে এসে বলল, মানে আমার ভবিষ্যৎ স্বামীকে মাঝে মাঝে দেখতে তো আসতেই হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই পেছন থেকে ইভার গলা। আহা, আমি বলেছিলাম না শেষমেশ আমার বান্ধবীই আমার ভাবি হবে। তুই আবার কখন এলি? আমি সব জায়গাতেই থাকি, ঠিক আছে? তোমরা দুজন প্রেম করো, আর এখন থেকে আমি অফিসিয়ালি তোমাদের সাপোর্টার। তুই না থাকলেও চলবে। না ভাইয়া, আমি না থাকলে তোমাদের প্রেমই হতো না।
ফারজানা হাসতে হাসতে বলল, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, সব ক্রেডিট তোর। অবশ্যই। তারপর আমরা তিনজন ছাদের কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। হালকা বাতাস বইছিল আর মনে হচ্ছিল জীবনটা হঠাৎ করেই অনেক সুন্দর হয়ে গেছে। ঝগড়া দিয়ে শুরু হওয়া সম্পর্কগুলো বোধহয় একটু বেশি মিষ্টি হয়। আবির আর ফারজানার এই টকঝাল মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের হৃদয়ে কতটুকু জায়গা করে নিল তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুকে মেনশন করুন যে সবসময় আপনার সাথে এমন ফাজলামি করে। আমাদের চ্যানেলের নিয়মিত গল্পগুলো পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো এক রোমান্টিক গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।